নমস্কার, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বহুদিন আমি ভিডিও করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। তো যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান তারা আগামী দিনগুলি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদেরকে অ্যাস্ট্রোলজি প্রশিক্ষণ দিতে। আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হলো গ্রহদের ভালো মন্দ যে দিকগুলি আছে, কোন গ্রহ প্রকৃতপক্ষে কোন মানুষের কি সমস্যা তৈরি করছে সেটা যদি আমরা সঠিকভাবে বিচার করতে পারি, সঠিকভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক গ্রহদের কুপ্রভাব থেকে রক্ষা পেতে পারি। অনেকেই আমরা বিচার না করে ভাবি যে আমাদের বোধহয় শনির দশা চলছে, সেই জন্যই আমার এত ঘাত প্রতিঘাত যাচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। কারণ এক একটি গ্রহ এক এক ভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। কোন গ্রহ কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করবে তার জন্যে আমাদের জন্ম সময় এবং জন্ম তারিখ দিয়ে নির্দিষ্ট জন্ম ছক তৈরি করে বিচার করতে হবে। জন্মচক্রে যে আমাদের 12টি রাশি আছে, সেই 12টি রাশি বিভিন্ন গ্রহের ক্ষেত্র। কোন গ্রহ কোন রাশিটাকে অধিকার করে আছে সেই বিষয়টি আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে। তারপরে আমরা আসব কোন গ্রহের কোন রাশিতে দৃষ্টি, অর্থাৎ গ্রহগণের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে সেই বিষয়টি আমরা জেনে নেব, এবং পাশাপাশি জেনে নেব সেই গ্রহদের শত্রু মিত্র কে কে আছেন। সর্বপ্রথম আমরা জেনে নিই 12টি রাশি কি কি। আমরা জন্ম পত্রিকা করার সময় যে রাশি চক্র জানি, সেই রাশি চক্রটি এইভাবে ড্রয়িং করা হয়। এটি হলো মেষ রাশি, এটি বৃষ রাশি, এখানে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হলো কোন গ্রহের ক্ষেত্র কোন রাশি, অর্থাৎ মঙ্গলের স্বক্ষেত্র। মঙ্গলের স্বক্ষেত্র হলো এই মেষ রাশি, শুক্র গ্রহের স্বক্ষেত্র হলো বৃষ, মিথুন রাশি অধিকার করে কে আছে বুধ, চন্দ্রের স্বক্ষেত্র হলো কর্কট, রবির স্বক্ষেত্র হলো সিংহ, বুধের ক্ষেত্র হলো কন্যা, শুক্রের ক্ষেত্র হলো তুলা, মঙ্গলের ক্ষেত্র হলো বৃশ্চিক, বৃহস্পতির ক্ষেত্র হলো ধনু, শনির ক্ষেত্র হলো মকর, শনির ক্ষেত্র কুম্ভ, বৃহস্পতির ক্ষেত্র হলো মীন। তো আমরা এটাকে সর্বপ্রথম জেনে নেব যে স্বক্ষেত্র কোন গ্রহের স্বক্ষেত্র কোনটি, কারণ এটি যদি আমরা না জানতে পারি তাহলে কোন গ্রহ আমার জীবনে ভালো প্রভাব দিচ্ছে, কোন গ্রহ আমার জীবনে খারাপ প্রভাব দিচ্ছে, এটি বিচার করতে পারবো না। তাহলে এটি বিচার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটি হলো মঙ্গলের স্বক্ষেত্র মেষ এবং বৃশ্চিক, শুক্রের স্বক্ষেত্র বৃষ এবং তুলা, বুধের স্বক্ষেত্র মিথুন এবং কন্যা, চন্দ্রের ক্ষেত্র হলো কর্কট, রবির ক্ষেত্র হলো সিংহ, আর শনির ক্ষেত্র হলো মকর এবং কুম্ভ, বৃহস্পতির ক্ষেত্র হলো ধনু এবং মীন। অর্থাৎ এই স্বক্ষেত্রে গ্রহদের অবস্থান সর্বদাই কিন্তু ভালো ফল দেয়। এরপর আমরা যেটা জানবো সেটা হলো দুর্বল ক্ষেত্র, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে দুর্বল সেই জিনিসটি আমরা জেনে নেব। তাহলে কি হবে, আমরা কিন্তু বিচার করতে পারবো যে কোন গ্রহ কোন জাতকের দুর্বল স্থানে থেকে সেই জাতকের অমঙ্গল করছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা বিচার করতে পারবো। তাহলে এখন আমরা জানবো যে রবির দুর্বল ক্ষেত্র হলো কুম্ভ। এই জায়গায় রবি কিন্তু দুর্বল হয়ে থাকে, কুম্ভ রাশিতে রবি দুর্বল হয়ে থাকে।
চন্দ্র কোন রাশিতে দুর্বল হয়ে থাকে? মকর রাশিতে। মকর রাশিতে চন্দ্র দুর্বল হয়ে থাকে। বৃষ এবং তুলা রাশিতে মঙ্গল কিন্তু দুর্বল হয়ে থাকে। বৃষ এবং তুলা রাশিতে মঙ্গল দুর্বল হয়ে থাকে। ধনু এবং মীন রাশিতে বুধ দুর্বল হয়ে থাকে। ধনু এবং মীন রাশিতে বুধ দুর্বল হয়ে থাকে। কন্যা এবং মিথুন রাশিতে বৃহস্পতি কিন্তু দুর্বল হয়ে থাকে। শুক্র দুর্বল হয় মেষ এবং বৃশ্চিকে। এই জায়গায় শুক্র যখন আসে তখন কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এবং সেই শুক্রের যে ভালো ফল সেই ফল কিন্তু জাতক পায় না। কর্কট এবং সিংহ রাশিতে শনি দুর্বল হয়ে থাকে। শনি কোথায় দুর্বল হচ্ছে? কর্কট এবং সিংহ রাশিতে। এই রাশিতে যখন শনি অবস্থান করছে তখন কিন্তু শনি দুর্বল অবস্থায় থাকছে, অর্থাৎ শনির সেই ভালো প্রভাব জাতক পাচ্ছে না। এরপর আমরা কি জানবো? মীন রাশিতে রাহু। এখানে যেমন বুধ দুর্বল, রাহুও কিন্তু দুর্বল হয়ে থাকে। আর কেতু কন্যা রাশিতে দুর্বল হয়ে থাকে। এই যে বিষয়গুলো, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে দুর্বল, সেটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করতে গিয়ে বারবার মনে রাখতে হবে। কারণ ওই গ্রহটা যখন কোনো জাতকের জন্ম ছকে দুর্বল ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু সে ভালো ফলটা আর দিতে পারবে না, তুলনামূলক খারাপ ফল দেবে। এখন আমি আলোচনা করব যে উচ্চ ক্ষেত্র, অর্থাৎ কোন রাশিতে কোন গ্রহ উচ্চ পজিশনে থাকে এবং ভালো ফল দেয়। আমি প্রথম বলি, রবির উচ্চ ক্ষেত্র হলো মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে রবি অনেক ভালো ফল দিতে পারে। চন্দ্রের উচ্চ ক্ষেত্র হলো বৃষ রাশি। মঙ্গলের উচ্চ ক্ষেত্র মকর, অর্থাৎ এই মকর রাশিতে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু সেই জাতক ভালো ফল লাভ করে। বুধের উচ্চ ক্ষেত্র হলো কন্যা রাশি, বুধ। বৃহস্পতির উচ্চ ক্ষেত্র কর্কট রাশি। এই কর্কট রাশিতে বৃহস্পতি ভালো ফল দান করে। শুক্রের উচ্চ ক্ষেত্র হলো মীন রাশি। শনির উচ্চ ক্ষেত্র হলো তুলা রাশি। রাহুর উচ্চ ক্ষেত্র মিথুন রাশি। কেতুর উচ্চ ক্ষেত্র হলো ধনু রাশি। তো এই উচ্চ ক্ষেত্রগুলো কেন জানবো? কারণ কারুর জন্ম ছকে যদি দেখা যায় মঙ্গল মকর রাশিতে অবস্থান করছে তাহলে কিন্তু মঙ্গল অনেক ভালো ফল দেয়। কারুর জন্ম ছকে দেখা যাচ্ছে রবি মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, সেই জাতক কিন্তু রবির ভালো ফল লাভ করে। সেই জন্য উচ্চ ক্ষেত্রটা আমাদের জানা খুবই জরুরি, কারণ উচ্চ ক্ষেত্রে যে গ্রহগুলো থাকে সেই গ্রহগুলো কিন্তু ভালো ফল দেন। এরপর আমি আলোচনা করব যেটা হলো নিজ ক্ষেত্র, অর্থাৎ যে ক্ষেত্রে গ্রহরা অবস্থান করলে ভালো ফল দিতে পারে না, বরং তুলনামূলকভাবে খারাপ ফল প্রদান করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিজ ক্ষেত্র হলো ঠিক এর উল্টোটা। কি উল্টোটা? ঠিক সপ্তম ঘর, অর্থাৎ বুধের নিজ ক্ষেত্র হলো মীন আর কন্যার নিজ ক্ষেত্র হলো শুক্র। রবির নিজ ক্ষেত্র হলো তুলা আর শনির নিজ ক্ষেত্র হলো মেষ। কেতুর নিজ ক্ষেত্র হলো মিথুন আর রাহুর নিজ ক্ষেত্র হলো ধনু। বৃহস্পতির নিজ ক্ষেত্র হলো মকর আর মঙ্গলের নিজ ক্ষেত্র হলো কর্কট। চন্দ্রের নিজ ক্ষেত্র হলো বৃশ্চিক। তাহলে কি হলো? রবির নিজ ক্ষেত্র তুলা, চন্দ্রের নিজ ক্ষেত্র বৃশ্চিক, মঙ্গলের নিজ ক্ষেত্র হলো কর্কট, বুধের নিজ ক্ষেত্র মীন, বৃহস্পতির নিজ ক্ষেত্র মকর, শুক্রের নিজ ক্ষেত্র কন্যা, শনির নিজ ক্ষেত্র মেষ, রাহুর নিজ ক্ষেত্র ধনু এবং কেতুর নিজ ক্ষেত্র হলো মিথুন। এভাবে আমরা জেনে নিলাম আজকে যে কোন গ্রহ কোন রাশিতে থাকলে নিচস্থ, দুর্বলস্থ, উচ্চস্থ এবং স্বক্ষেত্রস্থ, এই চারটি বিষয় কিন্তু আমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে।
এই 4টি বিষয়ের উপর যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে, তাহলেই কিন্তু আমরা বিচার করতে পারবো একটা জাতকের জীবনে কোন গ্রহ ভালো প্রভাব দিচ্ছে, কোন গ্রহ খারাপ প্রভাব দিচ্ছে। এরপর আরেকটি বিশেষ বিষয়, যে বিষয়গুলো আমাদের জানতে হবে, সেই বিষয়টি হলো গ্রহদের দৃষ্টি। কারণ যদি আমরা গ্রহদের দৃষ্টি বিচার করতে না শিখি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারবো না যে কোন গ্রহটা একটি জাতকের জীবনে শুভ ফল দিচ্ছে এবং কোন গ্রহটা একটি জাতকের জীবনে অশুভ ফল দিচ্ছে। এই বিষয়টি জানার জন্য কিন্তু আমাদের গ্রহদের দৃষ্টি বিষয়টা সহজেই আয়ত্তে আনতে হবে। আমরা গ্রহদের দৃষ্টিকে একপাত দৃষ্টি, দুপাত দৃষ্টি, তিনপাত দৃষ্টি এবং পূর্ণ দৃষ্টি, এই বিভিন্ন ভাবে ক্যালকুলেট করা যায়। আমরা অত বিস্তারিত ভাবে না গিয়ে সর্বপ্রথম যেটা আমাদের জানা খুবই জরুরি, সেটা হলো গ্রহদের পূর্ণ দৃষ্টি। আমরা গ্রহদের পূর্ণ দৃষ্টিটা কি করে বিচার করব, এই পূর্ণ দৃষ্টি বিষয়টা কি, সেটা আজকে আমি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথম আমরা ধরলাম যে রবি গ্রহটি এখানে অবস্থান করছে, কোনো জাতকের জন্মছকে রবি গ্রহটি এখানে অবস্থান করছে। তাহলে এই রবি গ্রহের একটি মাত্র দৃষ্টি থাকে, সেটা হলো সপ্তম দৃষ্টি। সপ্তমটা কি করে বিচার করব, এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ রবি গ্রহ এই সপ্তম দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ রবি গ্রহ মেষ রাশি থেকে তুলা রাশিতে সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। এটি হলো রবির সপ্তম দৃষ্টি। সেই একইভাবে এই চন্দ্র যদি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে তারও কিন্তু এই সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে পূর্ণ দৃষ্টি থাকে। এখন যদি মনে করি যে মঙ্গল এখানে অবস্থান করছে, তাহলে মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দেবে সেটি আমাদের জানা খুব জরুরি। মঙ্গলের দৃষ্টি কিন্তু আমরা সর্বপ্রথম মঙ্গল দৃষ্টি দেবে এখান থেকে এই 4 নম্বর ঘরে, এখানে মঙ্গলের দৃষ্টি থাকছে। তারপরে কোথায় থাকছে, এই সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং মঙ্গল এই অষ্টম ঘরেও কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ মঙ্গলের দৃষ্টি হলো চতুর্থ, সপ্তম এবং অষ্টম। অর্থাৎ মঙ্গল কোন জাতকের জন্মছকে যেখানে থাকবে, সেখান থেকে কিন্তু তার চতুর্থ ঘরে, সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে পূর্ণ দৃষ্টি দিয়ে থাকে। এরপর আমি আসছি যে বুধ গ্রহ যদি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে বুধ কিন্তু শুধুমাত্র এই সপ্তমে দৃষ্টিটা দেবে। বুধ এই সপ্তমেই কিন্তু শুধুমাত্র দৃষ্টি দেবে। যদি আমরা দেখি যে এই স্থানে বুধ না থেকে বৃহস্পতি আছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি আমরা কিভাবে ক্যালকুলেট করব, বৃহস্পতি সর্বপ্রথম দৃষ্টি দেবে কোথায়, 1 থেকে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। এরপর কোথায় দেবে, সপ্তম ঘরে, এবং সপ্তমের পরে কোথায় দেবে, নবম ঘর, অর্থাৎ অষ্টম নবম, এই নবম ঘরে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রহ দৃষ্টি বিনিময় করে, অর্থাৎ পূর্ণ দৃষ্টিতে অন্য রাশিকে দেখে, অর্থাৎ সেই রাশিও কিন্তু ওই গ্রহ দ্বারা প্রভাবিত হয়। তো সে কারণেই আমাদের দৃষ্টিগুলো জানতে হবে। শুক্র গ্রহের কিন্তু পূর্ণ দৃষ্টি কেবলমাত্র এই সপ্তম ঘরে, এখান থেকে সরাসরি 7th হাউসে শুক্র দৃষ্টি দিচ্ছে, আর কিন্তু কোনো ঘরে শুক্রের পূর্ণ দৃষ্টি নেই। এরপরে আমরা কি আসবো, শুক্রের পরে আমরা আসবো শনি গ্রহ। শনির দৃষ্টি আমরা বলি, শনির গ্রহ কিন্তু সর্বপ্রথম দৃষ্টি দেবে 3 নম্বর ঘরকে, এই 3 নম্বর ঘরে সর্বপ্রথম শনির দৃষ্টি। এরপরে আমরা আসছি শনির 7 নম্বরের দৃষ্টি, এবং তারপরে দৃষ্টি হচ্ছে এই 10 নম্বরে, অর্থাৎ শনি এই দৃষ্টি দিচ্ছে 3, 7 এবং 10। এই হলো শনির দৃষ্টি। রাহুর দৃষ্টি
পঞ্চমে থাকছে, সপ্তমে থাকছে, আর কোথায় থাকছে, আর থাকছে হচ্ছে নবমে। নবমে রাহুর দৃষ্টি থাকছে, আর একটা থাকছে কোথায়, দ্বাদশে, অর্থাৎ 12 নম্বর ঘরে আর একটা রাহুর দৃষ্টি থাকছে। আর একটি গ্রহ পড়ে থাকে, সেটা হলো কেতু। কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই, কেতুর কোনো দৃষ্টি নেই। গ্রহদের যে দৃষ্টি এই সম্পর্কে আমরা যে জানলাম সেটা আরো একবার আমরা পরিষ্কারভাবে ঝালিয়ে নেব। রবির দৃষ্টি হচ্ছে, রবির দৃষ্টি কোথায় থাকে, সপ্তম। চন্দ্রের দৃষ্টি সেও সপ্তম। মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ, সপ্তম এবং অষ্টম। বুধের দৃষ্টি কোথায় থাকছে, বুধের দৃষ্টি কেবল সপ্তম। বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম, সপ্তম এবং নবম। শুক্রের দৃষ্টি কি হচ্ছে, শুক্রের দৃষ্টি কেবল সপ্তম। শনির দৃষ্টি কি হলো, শনির দৃষ্টি হলো তৃতীয়, সপ্তম, দশম। তারপরে কি হচ্ছে, রাহু, রাহুর দৃষ্টি কি পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ। আর কেতু, কেতুর কোনো দৃষ্টি নেই। গ্রহদের পূর্ণ দৃষ্টি এইটা কিন্তু আমাদের বিশেষভাবে জেনে রাখতে হবে, কারণ গ্রহদের দৃষ্টি থেকেই কিন্তু বিচার করা হবে একটা জাতকের ভাগ্য বা ভবিষ্যৎ। এরপরে আমি জানিয়ে দেব যে কিভাবে এই দৃষ্টি বিচারগুলো করা হয়। আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো আমরা জানতে পারবো। এরপরে আরো একটা বিশেষ অংশ, যে অংশটা আমরা জানবো যে নৈসর্গিক মিত্রতা, অর্থাৎ কোন গ্রহের মিত্রকে, কোন গ্রহের শত্রুকে, এই বিষয়টি যদি আমরা জেনে নিতে পারি তাহলেই কিন্তু পরবর্তী দিনে আমরা যে কোনো জাতকের একটি জন্ম ছক নিয়ে, অর্থাৎ জন্ম কুণ্ডলী নিয়ে আমরা বিচার করতে পারবো সেই জাতকের ভবিষ্যৎ বা সেই জাতকের জীবনযাত্রা কেমন হবে বা কেমন যাবে। এখানে আমরা একটা চার্ট তৈরি করে নেব, নৈসর্গিক মিত্রতা। এই চার্টটা কিন্তু আমরা করে নেব, যেখানে আমরা মিত্র গ্রহদের জানবো, সমগ্রহদের জানবো এবং শত্রু গ্রহদের জানবো। কেন এটা জানবো, কারণ যদি কোনো একটি গ্রহ তার শত্রু গ্রহের গৃহে অবস্থান করে তাহলে কিন্তু সেই গ্রহ খারাপ প্রভাব দেবে। আবার সেই গ্রহ যদি তার সম কোনো গ্রহের অবস্থানে অবস্থান করে তাহলে কিন্তু সেই গ্রহ ভালো ফল দেবে, এবং কোনো মিত্র গ্রহের স্থানে যদি অবস্থান করে তাহলেও কিন্তু সেই গ্রহ ভালো ফল দেবে। যেমন আমরা সর্বপ্রথম জেনে নিই রবি। এই রবি গ্রহের মিত্রকে, এই রবি গ্রহের মিত্র গ্রহ হলো চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি, এগুলো হলো রবির মিত্র গ্রহ। রবির শত্রু গ্রহকে, রবির শত্রু গ্রহ হচ্ছে শুক্র এবং শনি। শুক্র এবং শনি, এটি হলো রবির শত্রু গ্রহ। আর রবির সমগ্রহকে বুধ। অর্থাৎ রবি যদি চন্দ্রের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করে বা দৃষ্টি বিনিময় করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রবির ভালো ফলটি সেই জাতক পাবে। আবার রবি যদি দেখা যায় শুক্রের ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ শুক্রের ক্ষেত্র কি বৃষ রাশি, শনির ক্ষেত্র কি মকর কুম্ভ রাশি, বা শুক্রের ক্ষেত্র হচ্ছে তুলা রাশি, অর্থাৎ রবির যেটি খারাপ জায়গা, রবির শত্রুর ক্ষেত্র, সেই ক্ষেত্রে যদি রবি যায় তাহলে কিন্তু সেই রবি খারাপ প্রভাব দেবে। এই জিনিসটি কিন্তু আমাদের বুঝে ফেলতে হবে। এরপরে যদি আমরা আসি চন্দ্র, চন্দ্র গ্রহের মিত্র হলো রবি এবং বুধ। চন্দ্রের সমগ্রহকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। আর শত্রুকে, এর কিন্তু কোনো শত্রু নেই। এরপর আসছে কি মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের মিত্র কে আছে, মঙ্গল গ্রহের মিত্র হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। সমকে শুক্র এবং শনি, আর শত্রুটাকে, শত্রু হলো বুধ। এরপরে আমরা আসছি বুধ, বুধ গ্রহ। এই বুধ গ্রহের মিত্রকে, বুধ গ্রহের মিত্র হলো
রবি শুক্র, সমকে মঙ্গল বৃহস্পতি শনি, এটি হলো বুধের সম। আর বুধের শত্রু কে আছে? বুধের শত্রু হলো চন্দ্র। এরপর আসছে আমরা বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহের মিত্র গ্রহ কে আছে? বৃহস্পতি গ্রহের মিত্র গ্রহ হলো রবি, চন্দ্র এবং মঙ্গল। এর সমগ্রহ কে? বৃহস্পতির সম হচ্ছে শনি। আর শত্রু কে আছে? শত্রুকে বুধ এবং শুক্র। এরপর আসছি শুক্র। শুক্রের মিত্র গ্রহ হলো বুধ এবং শনি। বুধ এবং শনি, বুধ এবং শনি হলো শুক্রের মিত্র গ্রহ। সমকে মঙ্গল এবং বৃহস্পতি। শত্রু হচ্ছে রবি, চন্দ্র, রবি এবং চন্দ্র। এরপর আসছি শনি। শনি গ্রহের মিত্রকে বুধ, শুক্র, সম বৃহস্পতি। আর শত্রুকে রবি, চন্দ্র, মঙ্গল। এরপর আসছি রাহু। রাহুর শত্রু হলো শুক্র, শনি। রাহুর মিত্র গ্রহ বুধ, বৃহস্পতি, বুধ, বৃহস্পতি এবং রাহুর শত্রু হলো রবি, চন্দ্র, মঙ্গল। এরপর হচ্ছে আমরা আসছি লাস্ট গ্রহ, সেটা হলো কেতু। এই কেতুর মিত্র গ্রহ হলো রবি, চন্দ্র, মঙ্গল, সম হলো বুধ, বৃহস্পতি আর শত্রু হলো শুক্র, শনি। অর্থাৎ এই যে চার্ট, এই চার্টটা কিন্তু আমাদের বিচার করার জন্য খুবই প্রয়োজন। কোন গ্রহের মিত্রকে, সমকে এবং শত্রুকে। এটা এই কারণেই প্রয়োজন যে রবি যদি তার মিত্র গ্রহে থাকে, মিত্র গ্রহের ক্ষেত্রে থাকে, তাহলে রবি ভালো ফল দেবে। সমগ্রহের ক্ষেত্রে থাকলে সেটাও ভালো ফল দেবে, কিন্তু শত্রু গ্রহের ক্ষেত্রে থাকলে রবি খারাপ ফল দেবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ তার শত্রু গ্রহে যখন অবস্থান করবে, অর্থাৎ শত্রু গ্রহের ক্ষেত্রে যখন অবস্থান করবে, তখন কিন্তু সেই গ্রহগুলো খারাপ ফল দেবে। সে কারণে নৈসর্গিক মিত্রতা এই বিষয়টি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আমি যেটি আলোচনা করব সেটি হলো যে এক একটি গ্রহ এক একটি মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। যেমন মনে করুন আপনার লগ্ন মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নে রবি থাকলে কেমন ফল পাবে। মেষ লগ্নের জাতক কিন্তু রবি আছে বৃষ রাশিতে, সেটা কেমন ফল পাবে। মেষ লগ্নের জাতক রবি আছে কর্কটে, তারা কেমন ফল পাবে। এভাবে যে কোনো মানুষের জীবনে রবি কতটা ইম্পর্টেন্স, রবি থেকে আমরা একটা মানুষের জন্মছকে কি কি বিচার করতে পারবো, সেগুলি আমি আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব কিভাবে একটা জন্মছক আপনারা সহজে বিচার করতে পারেন সেই বিষয়ে শিক্ষা দেওয়ার। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।